আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার এপিসোড 3, 4, 5 এক্সপ্লেন করব। তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি রাজা গংসুনের গলায় একটা লকেট দেখে অনেক অবাক হয়। তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গংসুং আর কেউ নয় বরং তার ছোটবেলার সেই বান্ধবী যে তার প্রাণ বাঁচিয়েছিল। এটা তার মায়ের দেওয়া লকেট ছিল। তাকে খুঁজে পেয়ে রাজা প্রচন্ড খুশি হয়ে যায়। সে তো বিশ্বাসই করতে পারছিল না যে সে তার হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজে পেয়েছে। সে তার হাত ধরে বলে, আমি তোমার কিছু হতে দেব না। এদিকে জিং মাস্টারকে থ্যাঙ্কস জানায় তার প্রাণ বাঁচানোর জন্য। তার গংসুনের জন্য অনেক চিন্তা হচ্ছিল, কারণ সে 2 দিন থেকে তাকে কোথাও খুঁজে পাচ্ছে না। তাই মাস্টার তাকে গংসুনকে খুঁজতে যেতে বলে। এরপরে সিনে মাস্টার লুকে দেখি সেই ছিল ইংজাং এর আসল বাবা। সে লেডি হুয়াংকে এই সবকিছুর খবর দেয়। এখানে একটা সত্য জানতে পারি। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় 10 বছর আগে চেংজাওকে রাজা এই রাজ্যের হবু রাজা ঘোষণা করতে বলেছিল, যখন সে অনেক অসুস্থ ছিল। চেংজাও রাজার ছেলে ছিল, কিন্তু রাজার মৃত্যুর সময় সে বলে, চেংজাও আমার ছেলে হিসেবে থাকবে, তোমার ছেলেকে আমি এই রাজ্যের রাজা হতে দেব না। এটা শুনে রাজার হার্ট অ্যাটাক হয় আর সে মারা যায়। এই সব কিছু তার আর রানী মায়ের প্ল্যান ছিল। অন্যদিকে গংসুনের জ্ঞান ফিরে আসে। সে ইংজাংকে তার পাশে দেখে চাদর দিয়ে ঢেকে দেয়। তখনই রাজার ঘুম ভাঙলে সে তাকে জড়িয়ে ধরে বলে, তুমি ঠিক আছো? গংসুন বলে সে ঠিক আছে। সে নিজের আসল পরিচয় দেয়। তখন রাজা নিশ্চিত হয় যে গংসুংই সেই মেয়ে। তবে সে তাকে কিছুই বলে না, এমনকি এটাও বলে না যে সেই পুরো রাজ্যের রাজা। তখনই সেখানে ম্যাজিস্ট্রি আসে। তাকে দেখে গংসুং সম্মান জানায় আর তাকে বলে কিভাবে পুয়াং শহরের মানুষকে বাঁচাতে গিয়ে তার দাদার মৃত্যু হয়েছে। এটা জেনে ইংজাং এর অনেক খারাপ লাগে। সে বাহিরে এসে সেনাপতি আর চেংজাওকে জানায় যখন সে ছোট ছিল তখন সে অন্য শহরে থাকতো। একদিন রাতে তারা শত্রুদের হাত থেকে পালাচ্ছিল। তাদের হাতে ধরা পড়ে সে মারাই যাচ্ছিল। তাকে সেই দিন গংসুনই বাঁচিয়েছিল আর এবারও তাকে সেই বাঁচালো। তাই সে গংসুংকে আর হারাতে চায় না। তারাও বলে তারা গংসুং এর অনেক খেয়াল রাখবে এবং নিরাপত্তা দেবে। এরপরে আবার রাজা গংসুং এর কাছে গিয়ে বলে এখন তার শরীর কেমন আছে। গংসুং বলে সে ঠিক আছে। রাজা মনে মনে ভাবছিল সে কি এখনো অবিবাহিত? আমি কি এখন তাকে বলে দেব এত বছর ধরে তার প্রতি আমার মনে যে ফিলিংস আছে? সে এটা ভাবলেও কিছুই বলে না। সে বলে তার কাজের জন্য তাকে একটা জায়গায় যেতে হবে। সে একটা দামি পাথর বের করে গংসুংকে দেয় আর বলে যদি চিং রাজ্যের সৈন্য তোমার কোনো সমস্যা করে তাহলে তাদেরকে এই টোকেন দেখাবে। এত দামি জিনিস সে নিতে চায় না। ইংজাং বলে এটা আমার প্রাণের থেকে বেশি দামি না, এটা আমার পক্ষ থেকে তোমাকে দেওয়া গিফট। এটা শুনে গংসুন টোকেনটা নিয়ে নেয়। এরপর রাজা বাহিরে এসে অনেক রেগেছিল, কারণ তার নাম ব্যবহার করে লাও আয়ের সৈন্যরা পুয়াং শহরের অসহায় মানুষদেরকে মেরে ফেলেছে। এদিকে জিং পাগলের মতো গংসুনকে খুঁজছিল। সে আর গংসুং একে অপরকে পছন্দ করে, এজন্য তারা দুজনই একে অন্যের কথা ভেবে চিন্তিত ছিল। অন্যদিকে গংসুং এর ঘরে ম্যাজিস্ট্রি আসে। তাকে দেখে গংসুং সম্মান জানায়। সে তার সঙ্গে জিং এর দেখা করায়। গংসুং জিংকে দেখে অনেক খুশি হয়। ম্যাজিস্ট্রি বের হয়ে গেলে জিং তার হাত ধরে বলে, আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। আমি পাগলের মতো খুঁজেছি তোমাকে, জানো? তাদের এইসব কথা বাহিরে থেকে ম্যাজিস্ট্রি শুনে ফেলে। এরপরে সিনে দেখি রাজা ইংজাং তার রাজ্য সামলাচ্ছিল। তখনই তার কাছে এক সার্ভেন্ট এসে জানায় তার প্রিন্স চেংজাও এর মতিগতি ঠিক মনে হচ্ছে না। সে ধীরে ধীরে বদলে যাচ্ছে। তার মনে হচ্ছে চেংজাও হয়তো শত্রু দলের সাথে হাত মিলিয়েছে, কিন্তু রাজা এটা বিশ্বাস করে না আর বলে আমরা দুজন ভাই অনেক ভালো বন্ধুর মতো, সে আমাকে ধোকা দেবে না, এটা আমি বিশ্বাস করি না। অন্যদিকে চেং এর কাছে একটা মুখোশ পরা ছেলে আসে। তাকে দেখে চেং শকড হয়ে যায়, কারণ এটা ছিল ক্রাউন প্রিন্স জিয়া। সে চেংকে তার বাবার আসল দলিল দেখায়। সে এটাও বলে তুমি কি জানো তোমার মায়ের মৃত্যু একটা অ্যাক্সিডেন্ট ছিল? চেংজাও বলে তুমি কি বলতে চাও? সে বলে পূর্বে তোমার পিতা জুয়ান শুধু তোমার মাকেই ভালোবাসতো, তার একমাত্র ছেলে তুমি ছিলে, তার পুরো পাওয়ার ছিল, তাহলে সে কিভাবে পানিতে পড়ে মারা গেল? অর্থাৎ তার মাকে মেরে ফেলা হয়েছে। এসব জেনে চেং ভীষণ রেগে যায়। এদিকে জিং ম্যাজিস্ট্রিকে তাদের এত সেবা যত্নের জন্য থ্যাঙ্কস জানায় আর এখন গংসুং এবং সে বিদায় নিয়ে চলে যায়। অন্যদিকে রাজার কাছেও খবর আসে যে গংসুং চলে গিয়েছে। রাজার জন্য প্রিন্স চেংজিয়াও একটা চিঠি পাঠিয়েছিল। সেনাপতি চিঠিটা পড়তে চাইছিল না, কিন্তু রাজা বলে পড়ো, আমি বলছি এটা পড়ো। তখন সেই চিঠিটা পড়তে শুরু করে। চেংজিয়াও লিখেছে আমাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, যদি আমার সঙ্গে এসে তুমি দেখা না করো তাহলে অনেক খারাপ কিছু ঘটবে। এটা শুনে সবাই অনেক অবাক হয়ে যায়। সে আরো বলে রাজপরিবারের সব থেকে কূটনীতিবিদ ব্যক্তি হলো আঙ্কেল লু, এই সব কাজ তার। রাজা রেগে তাকে বলে এগুলো কি আপনার কাজ? আঙ্কেল লু বলে ইয়োর ম্যাজেস্টি, আমি আপনার ক্ষতি কেন করব? চিঠিতে চেং বলেছিল ইংজাং আসলে রাজার ছেলে নয়, সে একটা জারদ সন্তান। তার দেহে রাজপরিবারের কোনো রক্ত নেই, সে তো আঙ্কেল লু এর ছেলে। শয়তান লু চক্রান্ত
চক্রান্ত করেছে সিংহাসন দখল করার জন্য। এসব জেনে রাজা অনেক রেগে যায়। আঙ্কেল লু বলে এই সব কিছু মিথ্যে, আমি এত বছর থেকে রাজ পরিবারের বিশ্বস্ত কর্মচারী, আমি কেন এসব করব। তখন রাজা ঠিক করে যে সে চেং এর সঙ্গে দেখা করে কথা বলবে। এরপরে সে তার সৈন্য সহ প্রিন্স চেং জিয়াও এর সঙ্গে দেখা করতে যায়। ইংজাং চেংকে বলে যদি তুমি মনে করো তোমার সঙ্গে অন্যায় করা হয়েছে তাহলে আমি ক্ষতিপূরণ দিতে ইচ্ছুক। দূরে জঙ্গলে ঝাও প্রিন্স নিজের সৈন্যদেরকে নিয়ে এসব দেখছিল। চেং তার ভাইয়ের দিকে মৃত রাজার লিখে যাওয়া দলিল ছুড়ে দেয়। ইংজাং মৃত রাজার হাতের লেখা চিনতে পারে, তবে সে বলে যে এইসব কিছু মিথ্যা। তখন চেং বলে তার মায়ের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, তার মাকে হত্যা করা হয়েছিল। এটা শুনে রাজা অনেক অবাক হয়। তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইংজাং প্রিন্স চেংকে সান্ত্বনা দিচ্ছিল যখন তার মা মারা যায়। সে তার ভাইকে বলে সে সব সময় তার পাশে থাকবে। তাই এখন চেং যাও রাজার সিংহাসন দাবি করে বসে, কিন্তু ইংজাং সাফ বলে দেয় যে সে তার রাজার পদ ত্যাগ করবে না। সে সমগ্র বিশ্ব শাসন করতে চায়, তাই সে কখনোই সিংহাসন পরিবর্তন করবে না। চেং বলে তাহলে হয় তুমি মরবে নয়তো আমি। সে যুদ্ধ করতে চায় আর তার সৈন্যদেরকে লড়াই করতে নির্দেশ দেয়। তখন রাজা উল্টো নিজের সৈন্যদেরকে যুদ্ধ করতে বারণ করে আর তাদের অস্ত্র ফেলে দিতে বলে। তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইংজাং প্রমিস করেছিল যদি সে একদিন 6টা রাজ্য জয় করে তাহলে সে তার ছোট ভাইয়ের সাথে ক্ষমতা সমানভাবে ভাগ করে নেবে। চেংও প্রমিস করেছিল সে মৃত্যুর আগ পর্যন্ত ইংজাং এর বিশ্বস্ত হয়ে থাকবে। এখন রাজা বলে আমাদের দুজনের সৈন্যই কিন থেকে এসেছে, অর্থাৎ চেং যাও তাদের মালিক। তাই রাজা তার সব সৈন্যদেরকে ফিরিয়ে দিয়ে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চলে যাচ্ছিল। সে অনেক কষ্ট পায় কারণ তার একমাত্র বিশ্বস্ত ভাইও আজ তাকে ধোঁকা দিল। পেছনে থেকে চেং নিজের ভুল বুঝতে পেরে তার ভাইকে ডাক দেয়, তবে এখন অনেক হয়ে গিয়েছে, তাদের সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। এদিকে জিং কুংফু প্র্যাকটিস করছিল আর গংসুন তার ছবি আঁকছিল এবং তাকে দেখে মুচকি মুচকি হাসছিল। গংসুন এখন অনেক বেশি খুশি ছিল। তখনই হঠাৎ জিং এর বুকের মধ্যে ব্যথা শুরু হয়। গংসুন দৌড়ে তার কাছে গিয়ে তাকে এখন আরাম করতে বলে। সে তার পাশে বসে জিং এর ব্যথা কম করার চেষ্টা করছিল। সে বলে আমি এভাবেই তোমার সাথে থাকতে চাই। জিং সেই ড্রয়িং দেখে বলে এই ছবিতে কে কে আছে। তখন গংসুন তাকে দেখিয়ে বলে এটা তুমি আর এটা আমি। জিং গংসুনের হাত ধরে বলে আমি আর কখনো তোমাকে একা ছাড়বো না, আমি কখনো তোমাকে আমার থেকে দূরে সরে যেতে দেব না, চলো একসাথে পথ চলি। এটা বলে তারা দুজন অনেক আনন্দের সাথে একে অন্যের হাত ধরে সামনে এগোতে থাকে। এদিকে রাজাকে দেখি সে তার বাবা লুয়ের সাথে অনেক রাগ এবং দুঃখ ভরা কণ্ঠে কথা বলে। সে বলে চেং জিয়াও আগে থেকেই জানতো যে আমি রাজার ছেলে নই, এরপরেও একমাত্র সেই ছিল যাকে আমি মন থেকে বিশ্বাস করতাম। আজ আপনার জন্যই সবকিছু হয়েছে, আমার চোখের সামনে থেকে দূরে কোথাও চলে যান। অন্যদিকে জিলেন নামের একটা মেয়েকে দেখি, সে ডাক্তার ছিল আর তার সঙ্গে কিছু বদমাইশ লোকেরা লড়াই করে। সে অনেক সুন্দর কুম্ফু করে লোকেদেরকে মেরে তাড়িয়ে দেয়। এখানে জিং এসে তাকে বলে তুমি অনেক ভালো কুম্ফু পারো। এটা বলে সে জিলেনকে তার সঙ্গে নিয়ে যায়। গংচুনের সঙ্গেও জিলেনের পরিচয় হয়। তারা দুজন খুব দ্রুত বন্ধু হয়ে যায়। এখানে তারা দুজন জানতে পারে যে জিলেনের বাবা আর কেউ নয় বরং কুম্ফু মাস্টার গানি। এজন্যই জিলেনও কুম্ফু এত ভালো পারে। এদিকে গানির সঙ্গে শত্রুপক্ষের লোকেরা ফাইট করছিল, তবে তারা মাস্টার গানির সঙ্গে পেরে উঠছিল না। তখনই সেখানে গংসুন এবং জিং এসে তাকে সাহায্য করে। শত্রুরা পালিয়ে গেলে মাস্টার চলে যাচ্ছিল। তখন আবারও জিং তাকে রিকোয়েস্ট করে যেন সে তাকে কুম্ফুর প্রশিক্ষণ দেয় আর তার মাস্টার হয়, কারণ সে এখন গংসুনকে শত্রুদের হাত থেকে রক্ষা করতে চায়, কিন্তু সে তাদেরকে কুম্ফু শেখাতে চায় না। তাই গংসুন বলে সে যেন শুধু তাদের বন্ধু হয়ে পাশে থাকে। এদিকে রাজা আর তার দাদিমা লেডি হুয়াং একসঙ্গে বসে চা পান করছিল। তার দাদি তাকে বলে এখন তোমার বিয়ে করে নেওয়া উচিত, তোমার তো দুজন রক্ষিতা রয়েছে কিন্তু তাদের কোনো বাচ্চা নেই, আমাদের বংশের একটা উত্তরাধিকারের প্রয়োজন। রাজা তখন মনে মনে গংসুং এর কথাই ভাবছিল। সে তার দাদিকে বলে সে তার পছন্দ মতো একটা মেয়েকে খুঁজে তাকে পেলেই সে বিয়ে করে নেবে। এদিকে গংসুন আর জিলিন একে অন্যের বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। তারা বলে আজ থেকে আমরা দুই বোন, যদি কেউ আমাদের মধ্যে কাউকে বিরক্ত করার চেষ্টা করে তাহলে আমরা দুজন মিলে তার অবস্থা খারাপ করে দেব। এরপরের সিনে তারা বাজারে গংসুনের ছবি সহ পোস্টার লাগানো দেখতে পায়। আসলে এইটা রাজার কাজ ছিল গংসুনকে খুঁজে বের করার জন্য। গংসুন আর জিং তো এটা দেখে শকড হয়ে যায়, তারা বুঝতে পারছিল না এটা কার কাজ। এদিকে সেনাপতি লি রাজাকে খবর দেয় যে তারা শহরের সব জায়গায় পোস্টার লাগিয়ে দিয়েছে। গংসুনকে খুঁজে পেলেই সঙ্গে সঙ্গে সে তাকে খবর দেবে। অন্যদিকে জিং আর গংসুন মাস্টার গানিয়ের থেকে বিদায় নেয়, কারণ এই শহরে থাকলে এখন গংসুনের বিপদ হতে পারে। এজন্য তারা দুজন এখান থেকে চলে যায়। এরপর তারা যাবার পথে তাদেরকে রাজার সৈন্যরা আটকায় আর বলে তারা কোথায় যাচ্ছে। জিং বলে তারা হানদান শহরে যাচ্ছে। গংসুনকে চেহারা লুকাতে দেখে তারা বলে ওই মেয়ে চেহারা কেন লুকাচ্ছে। জিং বলে সে তো মেয়ে নয়, সে তো ছেলে, সে আমার ভাই,
কমান্ডারের সেই ছবি দেখে মনে হচ্ছিল যে এটা তো সেই মেয়ের মতোই দেখতে, কিন্তু তবুও তারা গংসুংকে যাবার জন্য পারমিশন দিয়ে দেয়। এদিকে ইংজাং আবারও তার মায়ের গলায় তরোয়াল ধরে বলে, কি হয়েছে, তুমি কি এখনো খুশি নও? তোমার রাত কাটাতে আরো পুরুষ লাগবে? সে তার মায়ের থেকে 2টা সন্তানকে আলাদা করে ফেলে আর গার্ডদেরকে বলে তাকে নিয়ে যেতে। এদিকে রাতে জিং আর গংসুন রাতে একটা জায়গায় বিশ্রাম নিতে বসে। তারা দুজন কথা বলছিল ভবিষ্যতে তারা কি করবে, কিভাবে একে অন্যের সাথে থাকবে। অন্যদিকে ইংজাং এর মনোরঞ্জনের জন্য একটা পার্টি রাখা হয়েছিল, সেখানে মেয়েরা নাচ করে, কিন্তু তবুও রাজার মন ভালো হয় না, কারণ তার মন শুধু গংসুং এর মাঝেই আটকে আছে। পরদিন সকালে যখন গংসুন যাচ্ছিল তখন কিনের সৈন্যরা তাদেরকে ঘিরে ফেলে। তাদের মধ্যে লড়াই হয়। তখন একজন সৈন্য জিংকে আহত করে তার শরীরে বিষ ঢুকিয়ে দেয়। এই পয়জনের কারণে জিংয়ের অবস্থা খুব খারাপ হয়ে যায়, আর তাকে দেখে গংসুন প্রচন্ড কান্না করছিল আর বলছিল, প্লিজ জিং, তুমি আমাকে একা রেখে চলে যেও না। এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি তো আমাকে প্রমিস করেছিলে আমরা একসাথে থাকবো, তাহলে কেন এমন করছো? সকালে উঠে গংসুন জিংকে একটা ঠেলা গাড়িতে করে নিয়ে যাচ্ছিল আর বলছিল, আমি তোমার কিচ্ছু হতে দেব না। তখনই রাস্তায় তাদের সঙ্গে একজন ডাক্তারের দেখা হয়। সে বলে, জিংয়ের অবস্থা তো খুবই খারাপ, তাকে যত দ্রুত সম্ভব চিকিৎসা দিতে হবে, নয়তো সে মারা যাবে। এরপর সেই ডাক্তার তাদেরকে নিজের বাড়িতে নিয়ে আসে। ডাক্তার বলে, এই পয়জন জিংয়ের সারা শরীরে ছড়িয়ে পড়েছে, তাকে এখন বাঁচানো খুবই কঠিন। তাকে শুধুমাত্র একটা ঔষধেই বাঁচানো সম্ভব, আর সেই ঔষধ চিং রাজ্যে পাওয়া যায়। ওই জড়িবুটি নিয়ে না আসলে জিং 7 দিনের মধ্যে মারা যাবে। ধীরে ধীরে জিংয়ের শরীর নীল হয়ে যাচ্ছিল। এসব দেখে গংসুনের অনেক কষ্ট হচ্ছিল। সে কোনোভাবেই জিংকে হারাতে চায় না। সে ডাক্তারকে বলে, সেই কিন রাজ্যের সৈন্য আমার দাদাকেও মেরেছে, আর এখন জিংকেও মারার জন্য বিষ দিয়েছে, কিন্তু এবার আমি কোনো মতেই জিংকে মরতে দেব না। আমি চিং রাজ্যে যে ওই জড়িবুটি নিয়ে আসবো, কিন্তু এই কথা যেন জিং জানতে না পারে, তাহলে সে অনেক দুশ্চিন্তা করবে। এটা বলে সে কিন রাজ্যে যাবার জন্য বের হয়। আর এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই এপিসোডটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট এপিসোড আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।